এখান থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়ব? ফুড, নিউট্রিয়েন্ট, ডায়েটেটিক্স, এই তিনটা বিষয় নিয়ে আমাদের বেসিক আলোচনা করা হয়। সুতরাং নিউট্রিশন থেকে, নিউট্রিশনের ভিতরে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কি কি বিষয় নিয়ে আলোচনা করা? একটা ফুড, নিউট্রিয়েন্ট এবং ডায়েটেটিক্স। ফুড কি? শক্তি প্রদান করে এমন যে খাদ্যগুলো আমরা খাই সেগুলো হচ্ছে আমাদের ফুড। নিউট্রিয়েন্ট কি? খাদ্য গ্রহণ বা ব্যবহার প্রক্রিয়া, প্রসেস অফ ট্রেকিং ইউজিং ফুড অ্যান্ড গ্রোথ অফ বডি ফাংশন। এই এরপর ডায়েটিক্স যে সায়েন্স অফ দ্য প্ল্যানিং ডায়েট ফর হেলথ অ্যান্ড ডিজিজ, রোগ এবং স্বাস্থ্যের জন্য খাদ্য পরিকল্পনা বিভাগ। যদি ডেফিনেশন আকারে কখনো আসে বা জানতে চাওয়া হয় নিউট্রিশন কি, নিউট্রিয়েন্ট কি এবং ডায়েটিক্স কি, তাহলে আমরা এখান থেকে উত্তর দিতে পারবো। এরপর আমাদের মেইন যে বিষয়, আপনাদের পরীক্ষায় 5টা কোশ্চেন থাকে এই সাবজেক্ট থেকে, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। প্রতিটা অধ্যায় থেকে একটা একটা করে কোশ্চেন থাকে। সুতরাং এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিকের কোশ্চেনগুলো আমরা যেটা কভার করতে পারি সেটা হচ্ছে এই টপিক আমরা সহজেই দিতে পারি। তো এখানে কিছু কিছু বিষয় আমরা আন্দাজে দিয়ে থাকি, সেই আন্দাজে আমরা কোশ্চেনের উত্তরগুলো দিব না। এখন আমরা দেখব কিভাবে আমরা পড়লে এই বিষয়গুলো আমাদের সহজ আসবে। আমাদের এনার্জি গিভিং ফুড, যেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ভিতরে কি কি আছে আমরা সব জানি, আমরা মুখস্থ করবো না, আমরা শুধু জেনে রাখবো। এরপর বডি বিল্ডিং ফুড কি কি থাকবে, অথবা প্রোটিন রিচ ফুড, তারপর কার্বোহাইড্রেট রিচ ফুড, এভাবেও থাকতে পারে, অথবা এনার্জি গিভিং ফুড থাকতে পারে, বডি বিল্ডিং ফুড থাকতে পারে, প্রোটেক্টিভ ফুড থাকতে পারে। তো প্রোটেক্টিভ ফুডের ভিতরে আমাদের কি আছে? শাকসবজি, ফ্রুট, মিল্ক, এই তিনটা জাতীয়। ফাংশন অফ দ্য বডি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার রিপিটেডলি কোশ্চেন পরীক্ষায় চলে আসে। ফাংশন অফ দ্য ফুড, ফাংশন অফ দ্য কার্বোহাইড্রেট, ফাংশন অফ দ্য এরপর আমাদের আছে প্রোটিন, ফাংশন অফ ফ্যাট, ফাংশন অফ, এই বিভিন্নভাবে ফাংশনগুলো চলে আসে। এরপর আমাদের ডাইজেস্টিভ এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইজেস্টিভ এনজাইম নিয়ে আমাদের পরীক্ষায় আসে, কোন এনজাইম কোথায় ভাঙে এবং কি কাজ করে। এটা কিন্তু আমরা ভুল করি, এটা কিন্তু আন্দাজে দেওয়া যাবে না, আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি। অ্যামাইলেজ কি করে? কার্বোহাইড্রেট ব্রেকডাউন, শর্করা ভাঙে। একটু মনে রাখবেন দয়া করে, অ্যামাইলেজ আমাদের কার্বোহাইড্রেট ব্রেকডাউন। পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, বেস্ট আকারে, বেস্ট অ্যান্সার আকারে, যে কার্বোহাইড্রেট ভেঙে কোন এনজাইমের প্রয়োজন হয়। এবং প্রোটিস, প্রোটিস কীভাবে প্রোটিন ব্রেকডাউন করতে? প্রোটিয়াস প্রয়োজন হয়। ফ্যাট ব্রেকডাউন করতে লাইপেজের প্রয়োজন হয়, অর্থাৎ ফ্যাট কোনটা ভাঙে? লাইপেজ। এরপর প্রোটিস কি ভাঙে? এটা আমাদের প্রোটিন ব্রেকডাউন করে। পেপসিন কি কাজ করে? পেপসিন হচ্ছে স্টমাক প্রোটিন ডাইজেশন, পাকস্থলিতে আমাদের যে প্রোটিন ডাইজেশন শুরু হয় সেটা কিসের মাধ্যমে হয়ে থাকে? পেপসিনের মাধ্যমে। ট্রিপসিন কি করে? ইন্টাস্টেইনাল প্রোটিন ডাইজেশন, আমাদের ইন্টাস্টেইনে যে প্রোটিন ডাইজেশন সেখানে মেইনলি সহযোগিতা করে, সেটা হচ্ছে ট্রিপসিন। এরপর ল্যাকটেজ, ডাইজেশন, দুধের চিনি ভাঙা, অর্থাৎ দুধের শর্করা, দুধে যে ল্যাকটোজ থাকে বা আমরা যে ল্যাকটোজেন বলি, ল্যাকটোজেন ভেঙতে ল্যাকটোজ সহযোগিতা করে। এই যে এইটা কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই কটা পয়েন্ট আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেস্ট অ্যান্সার, আপনারা মনে রাখবেন। প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড, খাদ্যের প্রধান উপাদান কি? আমাদের খাদ্যের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। আমাদের প্রোটিন কত পার্সেন্ট থাকে? 7 থেকে 15%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রোটিন থাকে 7 থেকে 15%। এরপর ফ্যাট থাকে 10 থেকে 30%। গড় কোশ্চেন আসতে পারে আমাদের প্রক্সিমাল ফুড। কার্বোহাইড্রেট থাকে 65 থেকে 80%, আমাদের কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এখন এখান থেকে আমাদের কোশ্চেন বারবার আসে কত ক্যালোরি, এগুলো কিন্তু আপনাদের রিপিটেড আসছে অনেকবার কোশ্চেন, যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কতটুকু আমরা খাবার শক্তি পাই, এরপর আমরা প্রোটিন থেকে কতটুকু পাই, এই বিষয়গুলো। তো সুতরাং আমরা ফ্যাট থেকে আমরা কতটুকু পাই? 9 ক্যালোরি, আমরা বেশি পাই। আছে আপনার? যারা যোগদান করতেছেন দয়া করে একটু মিউট রাখবেন, নিজেদের ফোনগুলো মিউট রাখবেন। এরপর আমাদের প্রোটিন থেকে আমরা 4 কিলো ক্যালোরি পাই, ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি পাই। এখানে একটু পার্থক্য আছে, আপনারা সবাই এই বিষয়টা একটু খেয়াল করবেন যে প্রোটিন এবং ফ্যাট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সমান। 4 ক্যালোরি প্রোটিন থেকেও পাই, 4 ক্যালোরি আমরা ফ্যাট কার্বোহাইড্রেট থেকেও পাই, ফ্যাট থেকে পাই তার দ্বিগুণ 9 ক্যালোরি। অনেকবার এটা পরীক্ষায় আসছে, আবারও আসবে, সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। তো আমার জানার বিষয় থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যামাইলেজ কি ভাঙে, প্রোটেজ কি ভাঙে, লাইপেজ কি করে, এবং হচ্ছে পেপসিন, ট্রিপসিন, ল্যাকটেজ।
এইখান থেকে আমার বেস্ট অ্যান্সার কোনটা কোন চর্বি ব্রেকডাউন করে, অর্থাৎ কোনটা ভাঙতে কোনটা কাজে আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন উত্তর কোশ্চেন এরকম আসতে পারে। আমরা এই লাইনগুলো পড়লে মনে রাখলে আমরা পড়তে পারবো। এরপর আমরা আসি ক্লাসিফিকেশন নিউট্রিয়েন্ট। আমাদের যে ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্ট যেটা থাকে, সেটা হচ্ছে আপনার কি কি থাকে। আমরা জানি ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো মানে যেগুলো বেশি প্রয়োজন হয় বড়, ম্যাক্রোর ভিতরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তিনটা আমরা নাম মনে রাখি, অত বিস্তারিত দরকার নাই। মাইক্রো আমরা সবই জানি। আর মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন, মিনারেলস, ওয়াটার বা অন্য অন্য যে উপাদানগুলো আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বাদ দিয়ে মাইক্রো আর ম্যাক্রো। সুতরাং ছোট এবং বড়, ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। এটা যেন আপনারা উল্টোপাল্টা না করেন যে ম্যাক্রোর মধ্যে কোনটা পড়বে, মাইক্রোর মধ্যে কোনটা পড়বে। এটা আমার অনেকগুলো অ্যান্সার, এটা অনেকগুলো কোশ্চেন, সুতরাং এটা আমি খেয়াল করব। এরপর আমরা আসবো যে আমরা প্রোটিনের কথা আসি। প্রোটিন আমাদের শরীরে কি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবে আপনাদের এখান থেকে। প্রোটিনের উৎস থাকতে পারে, প্রোটিনের কম্পোনেন্ট থাকতে পারে, প্রোটিনের টাইপ থাকতে পারে, অথবা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ থাকতে পারে। একটা কোশ্চেন এখান থেকে আসবেই। তো আমরা কি জানি যে প্রোটিন বডি বিল্ডিং নিউট্রিয়েন্ট মেড ফ্রম অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে যে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে আমাদের বডি গঠন করতে যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের প্রোটিন। সোর্স অফ প্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্লান্ট সোর্স, আর একটা আমাদের কি হচ্ছে প্রাণীজ, অ্যানিম্যাল সোর্স আর একটা প্লান্ট সোর্স। অ্যানিম্যাল সোর্সগুলো আমরা কি জানি সহজ আমার মনে রাখার জন্য, এই যে মিট, ফিশ, এগ, মিল্ক, ডায়েটরি প্রোডাক্টস, এগুলো অ্যানিম্যাল থেকে যেগুলো পাই সেটা অ্যানিম্যাল সোর্স। প্লান্ট থেকে যেগুলো পাই সয়াবিন, নাট, সিড, এই যে প্লান্ট থেকে যেগুলো পাই সেগুলো আমরা কিন্তু এগুলো বলে প্লান্ট সোর্স বলা হয়। এটা হচ্ছে মেইন দুটার সোর্স। এখান থেকে কোশ্চেন হয়, আপনারা একটু দেখবেন যে প্লান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স, অর্থ বুঝলে আমাদের উত্তর করা সহজ হয়ে যায়। টাইপ অফ প্রোটিন, এখান থেকে আমরা আসি যে কমপ্লিট প্রোটিন, ইনকমপ্লিট প্রোটিন, দুইটা থাকে। এ ধরনের এখন তো পর্যন্ত আসে নাই। তো আমাদের নিচে থেকে যেটা কোশ্চেনের পরীক্ষায় আসে, সিম্পল প্রোটিন কোনগুলো, যে সেটা হচ্ছে সিম্পল প্রোটিন হুইচ আর দ্য কনজুগেটেড প্রোটিন। এটা আপনাদের পরীক্ষায় বারবার আসে, কনজুগেটেড হুইচ আর দ্য কনজুগেটেড প্রোটিন আর ড্রাইভ প্রোটিন। তো আমরা এই নামগুলো মনে রাখবো, অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লুটামিন, প্রোলামিন, এই হিস্টোন, এই নামগুলো একটু মনে রাখি। এটা হচ্ছে সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, এই নামগুলো পরীক্ষায় আসে। ফাংশন অফ প্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শরীরে কি কি কাজে লাগে, এর ভিতরে ফাংশন অফ প্রোটিনের ভিতরে কি কি করতে হয়। তো এখান থেকে আমার পরীক্ষায় আসে টিস্যু ফাংশন, আমার শরীরের টিস্যু গঠন করতে সহযোগিতা করে। এরপর আমরা আসি হচ্ছে ফাংশন অফ হরমোন, হরমোন তৈরি করতে আমার সহযোগিতা করে। এই অ্যান্টিবডি, এটা ভিটামিনের ক্ষেত্রে, প্রোটিনের ক্ষেত্রেও হয়, ভিটামিনের ক্ষেত্রে হয়, তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এরপর আমরা আসি হচ্ছে এনজাইম ফর্মেশন, এনজাইম তৈরি করতে পাশাপাশি টিস্যু, রেপিয়ার, হরমোন, তিনটা কাজের জন্য বেশি পরিমাণ আমাদের প্রোটিন গুরুত্বপূর্ণ রাখে। এরপর আছে প্রোটিন ডায়েট, প্রোটিনের ঘাটতি শিশুদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে এই অংশটুকু থেকেই, যে প্রোটিন ডেফিসিয়েন্সি কি কি হয়, শিশুদের ক্ষেত্রে কি কি হতে পারে। প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে শিশুদের ক্ষেত্রে ক্যাশিওরকর হতে পারে, মারাজমা হতে পারে, তারপরে সানটেড গ্রোথ অর্থাৎ বৃদ্ধি, বাচ্চাগুলো বড় কম হয়, দুর্বল ইমিউনিটি, ওয়েক ইমিউনিটি। প্রেগনেন্সির ক্ষেত্রে কি কি হতে পারে, প্রোটিন ডেফিসিয়েন্সি যদি প্রেগনেন্সি হয় তাহলে কি হতে পারে, এনিমিয়া হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে, প্রিমেচিউর বার্থ হতে পারে, স্টিল বার্থ হতে পারে। এই বেস্ট অ্যান্সার হিসেবে স্টিল বার্থ আছে। ডেফিসিয়েন্সি অফ প্রোটিন ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় প্রোটিন ডেফিসিয়েন্সি হলে কি হয় এটা আমাদের জানতে চাওয়া হয়, এটা হচ্ছে স্টিল বার্থ, মনে রাখবেন। এনিমিয়া তো কমন কিন্তু সবগুলোতেই থাকে এটা। তো আমরা কি জানি, আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হয়, এনিমিয়াতে আয়রন ডেফিসিয়েন্সি হয়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। তা আয়রনের প্রধান উৎস কি, আয়রনের প্রধান উৎস হচ্ছে আমাদের এই প্রোটিন, প্রোটিন থেকে আমরা সবচেয়ে বেশি আয়রন পেয়ে থাকি। এক্সেস প্রোটিন ইফেক্ট, যদি অতিরিক্ত আমাদের প্রোটিন খায়, আমাদের বেশি প্রোটিন হয়ে গেলে তখন কি হয়, সেটা হচ্ছে কিডনি ওভারলোড। ঠিক আছে, কিডনি ওভারলোড অর্থাৎ অতিরিক্ত প্রোটিন খেলে কিডনিতে ওভারলোড পড়ে যায়। এই জন্য সিকেডির পেশেন্টকে আমরা প্রোটিন নির্দিষ্ট করে দিই 40 থেকে 60 গ্রাম বা 60 থেকে কেজি, 1 গ্রাম পার কেজি, অর্থাৎ 1 কেজি সমান 1 গ্রাম। একটা মানুষের ওজন যদি 50 কেজি হয় তাহলে 50 গ্রাম, একটা মানুষের ওজন যদি 60 কেজি হয় তাহলে 60 গ্রাম, একটা মানুষের ওজন যদি 80 কেজি হয় তাহলে 80 গ্রাম প্রোটিন খাবে, 1 গ্রামের বেশি সে খাবে না। তো আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের বাংলাদেশের এখানে একটু আপনারা খেয়াল করবেন,
আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট অফ এ রেনাল পেশেন্ট, একজন কিডনি রোগীকে কতগুলো প্রোটিন দেব। তো মনে রাখবেন আমাদের গড় ওজন কত ধরা হয়, বাংলাদেশের মানুষের গড় ওজন ধরা হয় 60 কেজি ধরা হয়। তাহলে আপনাদের কোশ্চেনের ভিতরে 60 গ্রাম অর্থাৎ 60-এর মাঝখানে 60 থেকে 70, 60 থেকে 80 বা 50 থেকে 60 এই যে ট্রামটা ভিতরে আছে সেখানে আপনারা মার্ক করবেন, তাহলে এটা ভুল হবে না। অতিরিক্ত প্রোটিন খেলে কি হয়, ডিহাইড্রেশন হয়, ওয়েট গেইন হয়, হাই ইউরিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে যে ছোট্ট কথাটা আছে এটার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যদি আমরা অতিরিক্ত প্রোটিন খাই গাউট রিস্ক, আমাদের বাত ব্যথা বেড়ে যায়, অনেক মানুষের বাত ব্যথা, তাকে প্রোটিন কম দিতে হয়। কারণ কি, প্রোটিন তার শরীরে ভাঙে না, যার কারণে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, আর ইউরিক অ্যাসিডের কাজই হচ্ছে এটা রোগ সৃষ্টি করা। ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এগুলো আমার দরকার নাই, এগুলো আমার পরীক্ষায় আসতে ওভাবে নাম আসে না, একবার দুইবার পরীক্ষায় আসে আর এতদিনে নাম আসেনি। সুতরাং আপনারা একবার পড়ে রাখবেন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যাতে বলতে যখন কখন আসে দিতে পারবেন। ডায়েটারি রিকোয়ারমেন্ট, দৈনিক আমাদের চাহিদা কি, আমি যেটা আপনাদের সাথে বললাম, অ্যাডাল্ট ক্ষেত্রে 0.8 থেকে 1 গ্রাম বডি ওয়েট, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 1 গ্রাম প্রোটিন, 4 ক্যালোরি এটা পায়ে থাকে। চিলড্রেন প্রেগনেন্সি ল্যাকটেশন হাই নিড প্রয়োজন, অর্থাৎ বাচ্চা এবং প্রেগনেন্সিতে ল্যাকটেশন যেসব মাদার দেয় তাদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিনের দরকার হবে। এরপর আমরা আসবো কার্বোহাইড্রেট, ঠিক আছে। কার্বোহাইড্রেট এটা থাকবো, কার্বোহাইড্রেট কি করে, মেইন ফাংশন আমাদের কি করে, মেইনলি শক্তির প্রধান উৎস। যেহেতু কেন শক্তির প্রধান উৎস, আমরা কিন্তু ফ্যাট থেকে অতিরিক্ত ক্যালোরি পাই, 9 ক্যালোরি পাই। এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেইন এনার্জি, কারণ আমরা সব বেশি পরিমাণ খাই হচ্ছে কার্বোহাইড্রেট, যার কারণে আমরা কার্বোহাইড্রেট থেকে বেশি শক্তি পাই। এটা হলো এই জন্য কার্বোহাইড্রেটকে বেশি হাইলাইট করা হয়েছে। তারপর কার্বোহাইড্রেট অনেকগুলো ফাংশন আছে, পেপসিন, তারপর সেপারেশন, ফ্যাট মেটাবলিজমে সাপোর্ট করে, ব্রেন ফাংশনে সাপোর্ট করে, মেইনটেইন বডি গ্লুকোজ সাপোর্ট করে, প্রোভাইড ডায়েটরি ফাইবার, স্টোরেজ এনার্জি। এই সবগুলো যে কোনো একটা ভাবে আসতে পারে, আপনারা খেয়াল করবেন। সোর্সগুলো আমরা কি জানি, এটার সোর্স আমরা সহজে বুঝতে পারবো, এটা নিয়ে বিস্তারিত বলার দরকার নেই। ন্যাচারাল সোর্স অর্থাৎ প্রাকৃতিক থেকে যেগুলো পাই, আর হচ্ছে সুগার সোর্স আমরা যেগুলো তৈরি করি এগুলো। টাইপ অফ কার্বোহাইড্রেট, সিম্পল, এটা টাইপ অফ কার্বোহাইড্রেট নিয়ে আপনাদের বেশি ক্লাস হবে না, ক্লাসিফিকেশন এখান থেকে আছে। মনোস্যাকারাইড কি, এটা হচ্ছে আমার জানার বিষয়, যে হুইচ আর দ্য মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, এগুলো হচ্ছে আমার মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, এটা কিন্তু আমরা পেস্ট লাগাই, একটু দয়া করে এই অংশটা ভালো করে পড়বেন, যে হুইচ আর দ্য মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এটা আমার পরীক্ষায় ট্রু ফলস আকারেও থাকে, বেস্ট আকারেও থাকে, দুইভাবেই থাকে। হুইচ আর দ্য মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড হচ্ছে একটা গ্লুকোজ থাকে যার ভিতরে একটা অংশ থাকে, সেটা কি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, তিনটা। ডাইস্যাকারাইড হচ্ছে দুইটা অংশ থাকে, সোর্স কি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ল্যাকটোজ থাকে এবং মাল্টোজ থাকে। একটু দেখেন, সুক্রোজ, এখানে কিন্তু গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্লাকটোজ আছে, তিনটা নাম আছে, এগুলোর সাথে কিন্তু ডাইস্যাকারাইডের মিল নাই। এটা কি, সুক্রোজের মধ্যে কি কি থাকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। ল্যাকটোজের মধ্যে কি আছে, গ্লুকোজ থাকে, গ্লাকটোজ থাকে। মাল্টোজের মধ্যে কি কি থাকে, গ্লুকোজ থাকে, গ্লুকোজেস থাকে। এবং পলিস্যাকারাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আপনাদের পরীক্ষায় আছে। ট্রাস কি, হুইচ আর দ্য স্টার্স হচ্ছে পলিস্যাকারাইড। এরপর গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। সুতরাং এই কয়েকটা নাম, এই যে আপনাদের এখানে 9টা নাম আছে, 9টা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল করবেন। ডাইজেশন, আমাদের ডাইজেশন কোথায় থেকে শুরু হয়, ডাইজেশন হচ্ছে আমাদের মুখ থেকে শুরু হয়। তারপর স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্ট টু ডাইজেশন, কার্বোহাইড্রেট আমাদের মুখ থেকে শুরু হয়। তো আমাদের খাদ্যের যে অন্যান্য কোন উপাদানগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, খাদ্যের কোন উপাদানটা মুখ থেকে শুরু হয়, হজম শুরু হয়, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন থাকতে পারে, 4টা অপশন থাকতে পারে। তো সেখানে আপনাদের কি হবে, কার্বোহাইড্রেট আমাদের মুখ থেকে শুরু হয়। স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াটিক এনজাইম, কমপ্লিট ডাইজেশন, আমাদের প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো পায় সেগুলো আমাদের কমপ্লিট ডাইজেশন করে। ইন প্রোডাক্ট কি হয়, গ্লুকোজ, অর্থাৎ কার্বোহাইড্রেট শেষে ইন প্রোডাক্ট কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কার্বোহাইড্রেট শেষে আমাদের ইন প্রোডাক্ট হয় গ্লুকোজ, আমরা প্রোটিন শেষে ইন প্রোডাক্ট কি পাইলাম, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট শেষে গ্লুকোজ। এটা আমরা কনফিউশনে পড়ে যাই, তো কনফিউশন তৈরি করবেন না, এটা খেয়াল করবেন। ডেফিসিয়েন্সি, যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে, এখানে কিন্তু আমার বিভিন্ন প্রকার
কোশ্চেন আসে, উইকনেস হয়, ক্লান্তি আসে, ফ্যাটিক, ওয়েট লস হয়, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এবং কিটোনস, আমার শরীরের ফ্যাট ভেঙে কিটোন তৈরি হয়। এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্যাট ভেঙে ফ্যাট ভাঙার পরে শরীরে কি তৈরি হয়, আমাদের কিন্তু এগুলো পরীক্ষায় আসে। ইদানিং এই বিষয়গুলো বেশি পরীক্ষায় আসা ধরছে, যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা যেগুলো এগিয়ে যাই সেগুলো। কিটোনস কিভাবে তৈরি হয়? কিটোন হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট ভেঙের পরে কিটোনস তৈরি হয়। ফ্যাট কখন ভাঙে? আমরা যখন কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিই, কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিই, তখন আমাদের শরীর থেকে আমাদের স্টোরেজ, যে ফ্যাটগুলো স্টোরেজ থাকে সেগুলো আমার ভাঙা শুরু করে। এগুলো যত বেশি ভাঙলে আমরা দুর্বল হয়ে যাই, অতিরিক্ত খারাপ হয়ে যাবে, আমাদের শরীরে কিটোন পরিমাণ বেড়ে যাবে। এক্সেস ইনটেক যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি তাহলে কি কি হতে পারে? অবেসিটি হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস, দাঁতের টুথ ডেকায়, দাঁতের ক্ষয় হয়, এবং ফ্যাট অ্যাকুমুলেশন, আমরা অতিরিক্ত খাওয়ার পরে এটা চর্বিতে পরিণত হয়। কার্বোহাইড্রেট কিসে পরিণত হয়? আমাদের চর্বিতে পরিণত হয়। মনে রাখবেন, আমাদের শরীরে কার্বোহাইড্রেট চর্বিতে রূপান্তরিত হয়ে জমা হয়। কার্বোহাইড্রেট আমাদের শরীরে কিভাবে জমা হয়, এই বিষয়ে কোশ্চেন আসতে পারে। 1 গ্রাম ক্যালোরি আমরা কত পাইছি? খাবারের কি হচ্ছে 65 থেকে 65% আমাদের কার্বোহাইড্রেট থেকে আসে। এরপর আমরা পড়বো ফ্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ফ্যাটটা সবচেয়ে কেন হয়? ফ্যাট আমাদের মোস্ট সোর্স অফ তো আমাদের এখানে যে আমরা ফ্যাট পড়বো, ফ্যাটের কি হচ্ছে যে সবচেয়ে বেশি শক্তি যেটা পাই সেটা ফ্যাট থেকে। তো এখানে আমাদের যে বিষয়গুলো আছে, সোর্স অফ অ্যানিমেল ফ্যাট আর হচ্ছে প্লান্ট ফ্যাট। টাইপ অফ ফ্যাট, এটা হচ্ছে স্যাচুরেটেড, আমাদের যে পরীক্ষায় যেটা আছে টাইপ অফ ফ্যাট, এখান থেকে আমাদের পরীক্ষা আছে স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট কি করে, আনস্যাচুরেটেড ফ্যাট করে কি করে, এই নিয়ে আমাদের ফ্যাট থেকে কোশ্চেন আসবে। তো ফ্যাট থেকে আমরা সবচেয়ে বেশি পাই সেটা আমরা ক্যালোরি বেশি পাই সেটা। তো এখন ফ্যাটের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা দেখি, এগুলো আমরা খেয়াল করব। ফ্যাট কোথায় হজম প্রক্রিয়া হয়, এইখান থেকে আমার কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এটা কি মাউথ, আমার মুখে ফ্যাট ডাইজেশন হয় না। স্টমাকে কি হয়, মাইনর ব্রেকডাউন, স্টমাকে সামান্য পরিমাণ ভাঙে। এরপর আছে কি হয়, স্মল ইন্টেস্টাইনে প্রধান হজম কোথায় হয়, ফ্যাট কোথায় ডাইজেশন হয়, ফ্যাট ডাইজেশন হয় স্মল ইন্টেস্টাইনে। এটা খেয়াল করবেন, ফ্যাট কোথায় ডাইজেশন হয়, স্মল ইন্টেস্টাইনে। ফ্যাট কি করে, বাইল ছল ইমালসিফাই ফ্যাট, বাইল ছল কি করে, ফ্যাটকে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করে, বাইল ছল যেটা থাকে। লাইপেজ এনজাইম ব্রেক ফ্যাট, লাইপেজ চর্বি ভাঙতে সহায়তা করে, লাইপেজ অর্থাৎ ফ্যাট ভাঙতে কোনটা সাহায্য করে, লাইপেজ। ইন প্রোডাক্ট অফ ফ্যাট, ফ্যাটি অ্যাসিড অথবা প্লাস গ্লাইসেরল। আপনাদের অপশনে দুইটা বিষয় থাকতে পারে, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লাইসেরল, যে কোনো একটা আপনারা দেবেন, মনে রাখবেন। এখন ফ্যাট ডেফিসিয়েন্সি হলে কি হয়, স্কিন শুকে যায়, ওয়েট লস হয়, ফ্যাটিক হয়, পোর অ্যাবজর্পশন অফ ভিটামিন এ ডি কে, অর্থাৎ ভিটামিন শোষণ আমার শরীর থেকে কমে যায়, আমার ভিটামিন শোষণ কমে যায়, ডেফিসিয়েন্সি অফ ফ্যাট। তারপরে এক্সেস ফ্যাট, অতিরিক্ত যদি আমরা ফ্যাট, তাহলে কি হয়, অবেসিটি, হার্ট ডিজিজ হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, স্ট্রোক, ফ্যাটি লিভার, হাইপারটেনশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পয়েন্ট, যে অতিরিক্ত ফ্যাটের কারণে কি হবে। আমাদের যে ক্লিনিক্যাল যে কোশ্চেনগুলো হয় সেটা এই অপশন থেকে আসবে। এরপর আমরা একটু পড়ব ভিটামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আপনারা অনেক শুধু এমসিকিউ মুখস্থি করেন ভিটামিন নিয়ে। ভিটামিন কি, আমাদের শরীরের কি করে, মাইক্রোনিউট্রিয়েন্ট অল্প পরিমাণ শোষণে স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজন। এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্যাট, আমরা কি জানি ফ্যাটের ফ্যাট সলিউবল ভিটামিন আর তো ওয়াটার সলিউবল ভিটামিন দুই প্রকার। এ ডি ই কে, এই হচ্ছে আমাদের
চর্বিতে দ্রবণীয়। আপনারা কি বুঝতে পারেন যে আসলে চর্বিতে দ্রবণীয় আর হচ্ছে পানিতে দ্রবণীয়, এই কথাটার অর্থ কি? এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় কথার বাংলা সোজা কথা হচ্ছে আমরা যখন একটা ভিটামিন খাই, এই ভিটামিনটা আমাদের শরীরে সরাসরি কাজ করতে পারে না। আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন এই চর্বির সাথে মিশিয়ে আমাদের শরীরে কাজে লাগে এবং এটা আমাদের শরীরে কোষে জমা থাকে। বুঝতে পারছেন যে ফ্যাট সলিউবল ভিটামিন নিজের জানার জন্য বুঝে রাখেন, কাজে লাগবে। ভিটামিন, যে ফ্যাট সলিউবল ভিটামিন বলতে এই যে ভিটামিন আমরা ভিটামিন এ খেলাম, অর্থাৎ ভিটামিন এ জাতীয় খাবার খেলাম, যদি আমার শরীরে চর্বি না থাকে ওই সময়, তাহলে ভিটামিন এ কিন্তু কাজে লাগবে না। তখন এটা কাজে লাগবে যখন আমার শরীরে ফ্যাট থাকবে। এরকম এডিই কে এই ভিটামিনগুলোকে ফ্যাট সলিউবল ভিটামিন বলে, অর্থাৎ আমি যখন চর্বি খাই সাথে এই ভিটামিনগুলো শরীরে কাজে লাগে এবং শরীরে জমা থাকে। এটা কি হয়, স্টোরেজ ইন বডি, লিভার, শরীরের এবং টিস্যুতে জমা থাকে। ওয়াটার সলিউবল ভিটামিন, পানিতে দ্রবণীয়। ওয়াটার সলিউবল ভিটামিন কি, আমরা নর্মালি যে ভিটামিনগুলো এটা আমার শরীরের ভিতরে যখন পানি খাই আমার সরাসরি রক্তে শোষিত হয়, পানির মাধ্যমে রক্তে শোষিত হয়। তো এই ভিটামিনগুলো কি কি, অর্থাৎ ভিটামিন বি এর যতগুলো কম্পোনেন্ট আছে এবং ভিটামিন সি, এই কয়েকটা হচ্ছে আমার ওয়াটার সলিউবল ভিটামিন। অর্থাৎ ভিটামিন এ, বি, সি, বি1, বি2, বি3, বি6, আমাদের কিন্তু এখান থেকে নামগুলো আসে, ভিটামিন ইয়ের নামগুলো আসে পরীক্ষায়। কি নাম আছে? জেনেরিক নাম আসে। ভিটামিনকে বি কমপ্লেক্স, ভিটামিন বি1 কি থাইমিন, বি2 কি রিবোফ্লাভিন, বি3 কি নিয়াসিন, তারপরে প্যান্থোনিক অ্যাসিড হচ্ছে বি5, পাইরিডক্সিন বি6, বি7 বায়োটিন, ফলিক অ্যাসিড কি বি9, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, এটা পরীক্ষায় আছে। কোবালামিন কি, ভিটামিন বি12 কোবালামিন। এই অপশনগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে এর ভিতর থেকে। হুইচ আর দ্য ভিটামিন বি9, হুইচ আর দ্য ভিটামিন বি12 কোবালামিন, সেখানে নামগুলো আছে, ঠিক আছে। হুইচ আর দ্য ভিটামিন বি2 রিবোফ্লাভিন, সবগুলো আপনাদের পরীক্ষায় আসছে। হুইচ আর দ্য ভিটামিন বি1 থাইমিন, থাইমিন কি, এই 4টা পরীক্ষায় আসছে, বাকিগুলো এখনো আসে নাই, তো বাকিগুলো যে কোনো সময় আসতে পারে। এরপর আমরা আসি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা মনে রাখবো ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। এটা কি হয়, তো এই ভিটামিনগুলো আমার শরীরে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের পানির সঙ্গে মিশে আমার শরীরে চলে যায় এবং আবার কি হয় যে আবার পানির সাথে এগুলো আমার শরীর থেকে বের হয়ে যায়। অর্থাৎ আপনি সহজেই যেটা আমরা বুঝতে পারি, যখন আমরা ভিটামিন বি ট্যাবলেট আপনি খাবেন, খাওয়ার পরে দেখবেন আপনার প্রস্রাবটা হলুদ হয়ে যাবে। আমরা বাচ্চাদের যারা ভিটামিন বি খাওয়াই ওই সময় কি হয়, প্রস্রাব হলুদ হয়। কেন কি, যে এই ভিটামিনগুলো কি হয় আমার শরীরে পানির সাথে শোষিত হয় এবং যখন যেটুকু আমার শরীরে দরকার হয় সেগুলো ওই সময় কাজে লাগে, যেটুকু আমাদের দরকার হয় না এটুকু শরীর থেকে সাথে সাথে বের হয়ে যায়। এই জন্য প্রস্রাবের মাধ্যমে এটা বের হয়, যার কারণে এই ভিটামিনগুলো প্রতিদিন খাইতে হয়। ভিটামিন এ কিন্তু ওই প্রতিদিন আমরা খাই না, খাবারের সঙ্গে খাই কিন্তু আলাদা করে প্রতিদিন খাই না। অন্য অন্য যে ভিটামিনগুলো আছে কে, এগুলো কিন্তু আমরা আলাদা করে খাই না, কিন্তু আমরা ভিটামিন বি জাতীয় ভিটামিন বি কিন্তু আমরা রেগুলার খাইতে হয়। এই কারণে ভিটামিন সি কিন্তু আমরা খাইতে বলি, কারণ কি এটা আমাদের শরীরে থাকতে না। আমার কি হয়, এই ভিটামিনগুলো কি হয় অল্প রান্নাতেই বা বেশি সবজি কাটাকাটি করে ধুয়ে ফেলে এগুলো চলে যায়, দ্রুত চলে যায়। তো রিচ সোর্স অফ ভিটামিন এ, এটা আপনারা পরীক্ষায় পেয়ে যান, ট্রু ফলস আকারে পরীক্ষায় আসে, আপনাদের বেস্ট আকারেও আসে। ভিটামিন ই রিচ সোর্স কি, ভিটামিন এ, বি, সি দেওয়া আছে, সুতরাং এগুলোর বিশেষ নয়, আপনারা আবার বুঝতে পারবেন। ফাংশন, কাজ কি, ভিটামিন কাজ হচ্ছে ভিটামিন এ কি করে, মেইনলি ভিশন ফাংশন। ভিটামিন বি কমপ্লেক্স কি করে, এই যে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের জন্য কোন ভিটামিন দরকার, ভিটামিন বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন সির জন্য আমার কি হচ্ছে, ওন হেলিং, ঠিক আছে, এটা আপনার ইন হোল্ডিং, এটা আমার পরীক্ষার অপশন। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন। শরীরে আমার কি হয়, আমরা যখন ক্যালসিয়াম খাই, ক্যালসিয়াম জাতীয় খাবার খাই বা সরাসরি ক্যালসিয়াম খাই, এটা কিন্তু আমার শরীরে কাজে লাগে না যতক্ষণ না পর্যন্ত সেটা ভিটামিন ডি সংস্পর্শে চলে আসে। আর আমরা ভিটামিন ডি কোথায় পাই, ভিটামিন ডি একমাত্র মেইন উৎস হচ্ছে সানলাইট, ঠিক আছে, কিছু আছে ঔষধের সঙ্গে যুক্ত থাকে এবং প্রধান উৎস হচ্ছে সানলাইট। আমার শরীরে যখন চামড়ায় রোদ পড়ে তখন সেখান থেকে ভিটামিন ডি সিনথেসাইজ হয় এবং সেটা ক্যালসিয়ামের সাথে বাইন্ডিং হয়ে আমাদের শরীরে কাজে লাগে। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন কে, মনে রাখবেন। আর ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, কে হচ্ছে ব্লাড ক্লোটিং, ভিটামিন কে হচ্ছে ব্লাড ক্লোটিং। একটা একটা করে নির্দিষ্ট নাম আছে, এই নামগুলো আমার পরীক্ষায় আসে। ডেফিসিয়েন্সি অফ ডিজিজ,
কোন ভিটামিনের কারণে কি কি ডিজিজ হয়, সেটা হচ্ছে আমরা ভিটামিন এর কারণে নাইট ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া। আমরা কি জানি ভিটামিন বি1 এর কারণে কি হয়, বেরি। এরা কিন্তু আমার পরীক্ষায় আসছে, এই অপশনগুলো সবগুলো পরীক্ষায় আসছে। রাতকানা হয়। এরপর আমাদের ভিটামিন বি12 এর কাছে কি হয়, ঠোঁট পাটা, জীব প্রদাহ কি হয়, ভিটামিন বি12, গ্লোসাইটিস। ভিটামিন বি2 এর কারণে গ্লোসাইটিস হয়, অর্থাৎ আমার মুখের ঘা হলে আমরা রিবোফ্লাভিন খাইতে দিই, কিন্তু ট্যাবলেটের নামে রিবোফ্লাভিন আছে। সেটা হচ্ছে আমার কি সেলুলোসিস, গ্লোসাইটিস, ঠোঁট ফাটা, তারপর জিহ্বার ঘা, এগুলো ভালো করে। ভিটামিন কি 3, প্লেগ্রা। ঠিক আছে, এটা আমাদের ডায়রিয়া এবং প্লেগ্রা রোগ এটা সারাতে সহযোগিতা করে। ভিটামিন বি6 কি, রক্তের শূন্যতা, বায়োটিক দরকার, রক্তের শূন্যতা কমার জন্য ভিটামিন সি দরকার, ভিটামিন বি6 দরকার হয়। অর্থাৎ পার্নিশিয়াস অ্যানিমিয়া হলে আমরা ভিটামিন কি, নিউরোবিয়ন ট্যাবলেট খেতে দিই, সলবিয়ন বা নিউরোবিয়ন আমরা ট্যাবলেট দেই, হসপিটালে সাপ্লাই থাকে। তো এটা হচ্ছে কি ভিটামিন বি2, বি6, বি12 এগুলো থাকে। তো এইগুলো কি করে আমার সরাসরি অ্যানিমিয়া। বি9 কি করে, আমার মেগালোব্যালিস্টিক অ্যানিমিয়া, বড় ধরনের যে রক্ত শূন্যতায় দেখা দেয়, তখন আমরা সেখানে বি9 দিই। ভিটামিন বি9 হচ্ছে মেগালোব্যালিস্টিক অ্যানিমিয়া, বি9 হচ্ছে ফলিক অ্যাসিড এগুলো দেওয়া হয়। বি12 আমার পার্নিশিয়াস অ্যানিমিয়া, এগুলো প্রিভেন্ট করতে আমি বি12 দিয়ে থাকি। ভিটামিন সি হচ্ছে স্কারভি, গাম ব্লিডিং, উইকনেস, এইগুলো করতে প্রিভেন্ট করতে আমরা ভিটামিন সি দিয়ে থাকি। এরপর ভিটামিন ডি, রিকেটস, চিলড্রেনের রিকেটস, অ্যাডাল্টের মালয়েশিয়া। এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসছিল কিন্তু আমরা প্যাচ লাগাই দিছি। রিকেটস, ভিটামিন ডি এর অভাবে কি হয়, রিকেটস কাদের হয়, চিলড্রেনের ক্ষেত্রে, এবং অস্টিওম্যালাসিয়া কাদের হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া হয়। হিমোলাইসিস পরীক্ষায় আসবে, হিমোলাইসিস, ভিটামিন ই এর অভাবে কি হয়, হিমোলাইসিস। ভিটামিন কি হয়, ই এর অভাবে কি হয়, এক্সেস ব্লিডিং। ঠিক আছে, এক্সেস ব্লিডিং। এই গুরুত্বপূর্ণ একটু কথাগুলো আপনারা মনে রাখবেন, এগুলো আমার সবগুলোই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে, আমার পরীক্ষায় আসবে। তো আজকে আমরা এই পর্যন্তই, এর পরিবর আমরা ভিটামিন পড়লাম, এরপর আমাদের মিনারেল, কার্বোহাইড্রেট এবং অন্যান্য ভিটামিন রিলেটেড ডিজিজ যা আমাদের নিউট্রিশনের সাবজেক্ট থেকে থাকবে সেগুলো পড়ে শেষ করব। তো দয়া করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পড়াগুলো একটু শেষ করবেন, রিডিং পড়বেন। আপনারা সবাই জানেন শুধুমাত্র রিডিং পড়বেন, তাহলে এই সাবজেক্ট থেকে ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।